প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা পূর্ণমার্ক 50 পরিবেশ ও ইতিহাস সম্পর্কে আলোচনা করছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8। তো এইখানে একের দাগের দেখো, ক স্তম্ভের সাথে খ স্তম্ভে মিলিয়ে লিখতে হবে। আশা করি তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো ক স্তম্ভ এবং খ স্তম্ভ কীভাবে লিখতে হয়। প্রথমেই ক স্তম্ভে যা আছে তা লিখে দেবে খাতাতে, তারপর ক স্তম্ভের সাথে যে দাগটি খ স্তম্ভের মেলবন্ধন খাবে সেটাকে পাশাপাশি লিখবে। তো আমি এখানে তীর চিহ্ন দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা খাতাতে কিন্তু ওইভাবেই লিখবে। ওকে, তো দেখো এখানে একের দাগের একের এক আব ওয়াব, এটা হয়ে যাবে তোমাদের ঘ অর্থাৎ বেআইনি কর, এর সাথে মেলবন্ধন খাবে। তো এইখানে প্রিন্টিং মিস্টেক করে এখানে ক করে দিয়েছে, এটা ক হবে না, এটা ঘ হবে। ঠিক আছে। আর সাহুকার, সাহুকার হবে মহাজন, অর্থাৎ কয়ের সঙ্গে মেলবন্ধন খাবে। দাদন, দাদন হবে অগ্রিম অর্থ, তা ক্ষয়ের সাথে মেলবন্ধন খাবে। রাওত, তা হবে গ অর্থাৎ কৃষক। ঠিক আছে, তাহলে একের এক মেলবন্ধন খাচ্ছে খ স্তম্ভের ঘয়ের সাথে, একের দুই মেলবন্ধন খাচ্ছে খ স্তম্ভের কয়ের সাথে, একের তিন মেলবন্ধন খাচ্ছে খ স্তম্ভে ক্ষয়ের সাথে, একের চার খ স্তম্ভের গয়ের সাথে মেলবন্ধন খাবে। ওকে, এর দাগে যে সঠিক তথ্য দিয়ে নিচে ছক পূরণ করো। তো এইখানে প্রথমে বিদ্রোহ এবং একজন নেতার নাম আর যে কোনো একটা কারণ দিতে বলেছে। তো প্রথমেই নীল বিদ্রোহ, তো নীল বিদ্রোহের একজন নেতার নাম হবে বিশ্বনাথ সর্দার, কারণ লিখে দেবে নীলকর সাহেবদের অত্যাচার। ঠিক আছে, তারপরে দেখো বারাসাত বিদ্রোহ, এইখানে একজন নেতার নাম হবে মীর নিসার আলী, যাকে আমরা তিতুমির হিসেবে চিনি। এরপর কারণ লিখে দেবে ব্রিটিশদের অত্যাচার। ঠিক আছে, এরপর সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হবে সিধু কানহু, আর কারণ কি জমির খাজনা বৃদ্ধি। এরপর আসছি মুন্ডা বিদ্রোহ, একজন নেতার নাম বিরসা মুন্ডা বীর। ঠিক আছে, এবং কারণ হবে অতিরিক্ত কর ও বেগার শ্রম। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা ছকটাকে পূরণ করে খাতায় করে নেবে। এখানে তিনের দাগে সত্য বা মিথ্যে নির্ণয় করো। তো এইখানে সত্য হলে তোমরা সত্য লিখবে এবং মিথ্যে হলে মিথ্যে লিখবে। ঠিক আছে, তো এইখানে তিনের এক 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তো এই বিবৃতিটা কিন্তু সত্য হয়ে যাবে, তাই তোমরা প্রশ্নটাকে টুকে দিয়ে তারপর লিখে দেবে সত্য। তিনের দুই 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়। তো এইখানে এটাও কিন্তু সত্য হয়ে যাবে, তাই তোমরা সত্য লিখে দেবে। তিনের তিন পাঞ্জাবের লালা লাজপত রায় এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়। এই বিবৃতিটি মিথ্যে হয়ে যাবে। ঠিক আছে, তারপর তিনের চার সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই বিবৃতিটাও মিথ্যে হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা চারের দাগের সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। এইখানে তোমাদের অপশানগুলো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে। তো চারের এক 1717 খ্রিস্টাব্দে ড্যাশকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তো এইখানে সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খান। তো এইটাকে তোমরা এই শূন্যস্থানের মধ্যে লিখে দেবে। ক্লিয়ার। এরপর চারের দুই 1722 খ্রিস্টাব্দে ড্যাশের নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। এখানে সঠিক যেটা উত্তর হবে সাদত খান। চারের তিন 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠান করেন ড্যাশ। এইখানে এই শূন্যস্থানের মধ্যে হবে নিজাম উল মুলক। ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। চারের চার 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ
আইন জারি করেন? এইখানে সঠিক উত্তর হবে লর্ড লিটন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 4 দাগের সঠিক শব্দ বেছে নিয়ে লিখো। 5 দাগের 4-5টি বাক্যে উত্তর দাও। 5-1 কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? তো এইখানে তোমরা উত্তরটা লিখবে ভারতে সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস চালু করার পেছনে লর্ড কর্নওয়ালিসের প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের মানকে উন্নত দ্রুতগামী করা, কর্মচারীদের দক্ষ করে তোলা এবং দুর্নীতি বন্ধ করাই ছিল এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। এরপর 4-2 যে প্রশ্নটি রয়েছে, ব্যাপটিস্ট মিশন শিক্ষা প্রসারে কেমন ভূমিকা গ্রহণ করেছিল? তো এখানে উত্তর লিখে দেবে ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড এর মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুরে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই মিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছিল। এই মিশনের প্রচেষ্টাতেই 126টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ও প্রায় এখানে 10,000 ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষার সুযোগ পায়। ঠিক আছে, এরপর আসছি 5-3 পণ্ডিতা রমাবাই কেন স্মরণীয়? উত্তর লিখে দেবে পণ্ডিতা রমাবাই ভারতের নারীদের শিক্ষা ও মুক্তিদানের অগ্রদূত, একজন সমাজ সংস্কারক। তিনি 1889 সালের কংগ্রেস অধিবেশনে 10 জন মহিলা প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন। 1890 সালের শেষের দিকে তিনি পুনে শহর থেকে 40 মাইল পূর্বে কেতগাঁও গ্রামে মুক্তি মিশন প্রতিষ্ঠা করেন। পরে মিশনটির নামকরণ করা হয় পণ্ডিতা রমাবাই মুক্তি মিশন। ঠিক আছে, এরপর আমরা 5-4 যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নিই। ইয়ং বেঙ্গল দলের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। তো উত্তর লিখে দেবে ইয়ং বেঙ্গল দলের 2টি সীমাবদ্ধতা হলো, প্রথম সীমাবদ্ধতা, ইয়ং বেঙ্গল দল শুধু হিন্দু সমাজের সংস্কার নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত ছিল। মুসলিম সমাজের সংস্কার নিয়ে গোষ্ঠীর সদস্যরা কোনো চিন্তা ভাবনা করেনি। এরপর দ্বিতীয়ত, ইয়ং বেঙ্গলের গোষ্ঠী দেশের দরিদ্র কৃষক এবং শ্রমিকদের দুরবস্থা ও সমস্যা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিল। এরপর 5-5 প্রশ্নটি দেখো, ইলবার্ট বিলকে নিয়ে কোন বিতর্ক সূচনা হয়েছিল? তো উত্তর লিখবে কোনো ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভায় সদস্য ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসঙ্গতি দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিল ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। তারপরে লিখবে শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলনে ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। এরপর 6 দাগের যে প্রশ্ন রয়েছে, 8-10টি বাক্যে উত্তর দাও। 6-1 জমি জরিপ ও রাজস্ব নিয়ন্ত্রণে ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি পদক্ষেপ নিয়েছিল? তো উত্তর লিখে দেবে ঔপনিবেশিক শাসনের জমি জরিপ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে পদক্ষেপগুলো হলো 5 সালা, 1 সালা, 10 সালা ও চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত ইত্যাদি। তো এরপর আমরা প্রত্যেকটা পয়েন্ট করে করে দেখে নেব। প্রথমে আসছি 5 সালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে 5 বছরের জন্য জমিদারদের জমি বন্টন করেন। সেই ব্যবস্থাকে বলা হয় 5 সালা বন্দোবস্ত। ঠিক আছে, তো এটা একটা পয়েন্ট। এরপরে আসছি 1 সালা বন্দোবস্ত। 5 সালা বন্দোবস্ত অসুবিধাগুলো দূর করতে আমিনি কমিশন এর রিপোর্টের ভিত্তিতে ওয়ারেন হেস্টিংস 1 সালা বন্দোবস্ত চালু করেন। এরপর আসছি 10 সালা বন্দোবস্ত।
90 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের 10 বছরের জন্য জমি দেন, এরই নাম 10 সালা বন্দোবস্ত। এরপর চিরস্থায়ী বন্দোবস্ত, জমিদাররা 10 সালা বন্দোবস্ত অনুসারে ঠিক সময় মতো রাজস্ব জমা দেয়, তাই রাজস্ব বোর্ডের পরামর্শে লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে 12ই মার্চ বাংলা বিহার উড়িষ্যার জমিদারদের চিরদিনের জন্য নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে জমি বন্টন করেন। এটাই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। এরপর 6-2 দাগের যে প্রশ্নটি রয়েছে, সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? উত্তর লিখে দেবে 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পর কোম্পানি যে অষ্টাদশ শতকের মধ্যভাগে বাংলা ভারতের অন্যান্য প্রান্ত থেকে কোনো প্রতিদান ছাড়াই বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য, উৎপাদিত দ্রব্য সামগ্রী ইংল্যান্ডে চালান করছিলেন। এই ঘটনাটি ঐতিহাসিক ও সমালোচকদের মতে সম্পদের বহির্গমন বা অর্থ নিষ্ক্রমণ নামে পরিচিত। ঠিক আছে, তো এই প্রসঙ্গেই যে কোম্পানির মাদ্রাজের রাজস্ব সচিব জন সুলিভ্যান লিখেছেন, আমাদের শোষণ ব্যবস্থা অনেকটা স্পঞ্জের মতো। গঙ্গা তীরবর্তী দেশ থেকে স্পঞ্জ ধর্মী শাসন বা কিছু সম্পদ সব শুষে নেয় এবং তীরবর্তী দেশে এনে নিকড়ে দেয়। দাদাভাই নৌরাজি রমেশচন্দ্র দত্ত সম্পদের বহির্গমনকে ড্রেন অফ ওয়েলথ বলে উল্লেখ করেছেন। সম্পদের নির্গমন পদ্ধতি, এরপর একটা পয়েন্ট করবে তোমরা, সম্পদের নির্গমন পদ্ধতি। ঠিক আছে, তো সম্পদের নির্গমন ঘটেছিল দুটি পদ্ধতির মাধ্যমে, এক কোম্পানির কর্মচারী ও বণিকদের মাধ্যমে, দুই কোম্পানির বাণিজ্য, অর্থনীতি ও রাজস্ব নীতির মাধ্যমে। এই পদ্ধতিতে প্রচুর পরিমাণ অর্থ ও সম্পদ ভারত থেকে ইংল্যান্ডে পাচার করা হয়েছিল। এরপর চলে আসছি 6-3 যে প্রশ্নটি রয়েছে, 20 শতকের প্রথম দিকে বাংলা গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও। তো এখানে তোমরা উত্তর লিখবে 20 শতকের প্রথম দিকে বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হওয়ার পর একেই বাঙালি জাতির মধ্যে ইংরেজের বিদ্বেষ জ্বলন্ত আকার ধারণ করে। এই সময় বাংলার বিভিন্ন জায়গায় গড়ে ওঠে একাধিক গুপ্তচর সমিতি। তো কয়েকটি গুপ্তচর সমিতির পরিচয় তোমরা দেবে, এখানে লিখে দেবে 1905 সালের পর থেকে বাংলায় যে সমস্ত গুপ্ত সমিতি গড়ে উঠেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য মেদিনীপুর সোসাইটি, অনুশীলন সমিতি, যুগান্তর দল, সাধনা সমিতি, ঢাকা মুক্তি সংঘ প্রভৃতি। এদের মধ্যে সর্বাধিক জাতীয়তাবাদী আন্দোলনকে প্রভাবিত করেছিল অনুশীলন সমিতি বা যুগান্তর দল। তো এই দুটো সম্পর্কে একটু বিস্তারিত লিখে দিতে হবে যে অনুশীলন সমিতি বঙ্কিমচন্দ্র অনুশীলন তত্ত্ব এই আদর্শের ওপর ভিত্তি করে ভগিনী নিবেদিতা পৃষ্ঠপোষকতায় সতীশচন্দ্র বসুর উদ্যোগে এবং ব্যারিস্টার প্রমথনাথ মিত্র সভাপতিত্বে 1902 সালে অনুশীলন সমিতি গঠিত হয়। এই সমিতির বেশ কিছু লক্ষ্য ছিল, সেইগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো লিখে দেবে। বিভিন্ন রকম শারীরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে বাংলার ছাত্র ও যুবক সমাজের মধ্যে বৈপ্লবিক আদর্শের বিকাশ ঘটানো। 2 বিভিন্ন আগ্নেয়াস্ত্র তৈরি ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিপ্লবীদের শিক্ষিত করে তোলা। এরপর লিখে দেবে যে যুগান্তর দল সম্পর্কে পয়েন্ট করবে, প্রমথনাথ মিত্রের সাথে মতবিরোধ ঘটায় অনুশীলন সমিতির একজন সদস্য বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র দাস প্রমুখ ব্যক্তিবর্গ 1906 সালে যুগান্তর দল প্রতিষ্ঠা করেন। যুগান্তর দলের প্রধান লক্ষ্য ছিল সশস্ত্র পথেই বৈপ্লবিক আদর্শ প্রচার করা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তোমাদের পূর্ণমার্ক 50-এর আজকের ইতিহাস
পুরো সমস্ত প্রশ্নগুলো সঠিক উত্তর আমরা দেখে নিলাম। তোমরা সঠিক করে এবং খুব সুন্দর হাতের লেখা দিয়ে কিন্তু খাতায় লিখবে এবং নির্ধারিত সময় বিদ্যালয়ে অবশ্যই জমা করবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে অবশ্যই এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি প্রেস করে নেবে যাতে নোটিফিকেশন আগে তোমরা পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।